জনাব মিলন, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনার কাছে শুরু করব যে বেগম জিয়া তিনি মারা গেলেন, একটা ঐতিহাসিক অধ্যায় শেষ হলো বিএনপির। কিন্তু তিনি যখন ছিলেন, মানে আমার প্রশ্নটা এটা যে তিনি যখন ছিলেন, তিনি শারীরিকভাবে খুব সুস্থ না থাকলেও, খুব রাজনীতিতে খুব সক্রিয় না থাকলেও তার ইচ্ছার একটা প্রতিফলন বিএনপির বিভিন্ন সিদ্ধান্তে পড়তো বলে আমরা জানতাম, এবং একটা অভিভাবক হিসাবে তিনি ছিলেন, এবং যেটি ছিল যে তার একটা সর্বমহলে একটা গ্রহণযোগ্যতা বা সর্বজন গৃহীত একটা ভাবমূর্তি এই সময় এসে তার ছিল, যেটি আর বাংলাদেশে অন্য কোনো নেতার এই সময় অন্তত নাই। এখন তার এই অনুপস্থিতি, সেটি বিএনপির জন্য কেমন চ্যালেঞ্জ? আপনাকে অশেষ ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা যারা রয়েছেন সবার প্রতি আমার শুভেচ্ছা, সালাম। আর আমরা সকলেই শোকাহত। আমাদের দেশমাতা, আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া তিনি আমাদের মাঝে নেই। আপনার প্রশ্নটি যে ওনার শূন্যতা আমরা কিভাবে কাটিয়ে তুলবো। হ্যাঁ, উনি আমাদেরকে শূন্য করে গিয়েছেন বটে, কিন্তু উনি যে শিক্ষা দিয়েছেন, যে রাজনীতির ধ্যান ধারণা আমাদেরকে দিয়েছেন, যতখানি আমরা শিখেছি ওনার কাছ থেকে, আমরা তা প্রতিফলিত করব আগামী দিনগুলোতেও। ধরুন, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া এত নির্যাতিত হয়েছেন, কারাগারে একাকিত্ব কাটিয়েছেন, বিনা চিকিৎসায় ওনাকে শেষ পর্যন্ত ওনাকে মৃত্যুবরণ করতে হয়েছে। কিন্তু তিনি একটি বারের মতো যারা করেছে সেই ফ্যাসিস্ট সরকার, সেই হাসিনাকে তিনি কটাক্ষ করে কোনো উক্তি দেননি, কোনো কথা বলেননি, এবং তারই পদাঙ্ক অনুসরণ করেছে তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তিনি 25শে ডিসেম্বর দেশে ফিরে যে বিশাল জনসভায় বক্তব্য রাখলেন, 17 বছর পরে এসে 17 মিনিট বক্তব্য দিয়েছেন, এবং একটি বারের জন্য কি কারণে, কোন নির্যাতনে তিনি প্রবাসী ছিলেন, ছোট ভাইকে হারিয়েছেন, আত্মীয় স্বজনকে হারিয়েছেন, কিন্তু তিনি তাদেরকে অর্থাৎ ফ্যাসিস্ট সরকারকে কটাক্ষ করে একটি কথাও বলেননি। মূলত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রতিটি ক্ষণে, প্রতিটি আমাদের রাজনীতি জীবনে যা শিখিয়েছেন তা আমরা প্রতিফলিত করব। সেজন্য আমাদের বিশ্বাস যে তিনি একটিবারও আগামী কটাক্ষ দিনগুলো করেন নাই, সুন্দর এটি যাবে। একদমই ঠিক। এই বিষয়টা অনেক আলোচনাও হচ্ছে, একটা প্রশংসাও আছে তাকে এই জন্য। কিন্তু এ ধরুন তার ছোট ভাইয়ের মৃত্যু, বেগম জিয়ার মৃত্যু, এই কারণে কি মানে আপনারা বলছেন যেটি যে ফ্যাসিস্ট সরকার বা গত সরকার তাদের উপরে আপনারা দায় দিচ্ছেন? দেখুন, প্রত্যেকটি মানুষের স্বাধীনতা রয়েছে প্রপারলি ট্রিটমেন্ট পাওয়ার, কিন্তু বেগম খালেদাকে ট্রিটমেন্ট দেওয়া হয়নি। পাশাপাশি তাকে আইসোলেশনে রেখে ওই পুরাতন জেলখানায়, যেখানে একদম দুর্গন্ধময় একটা পরিবেশে রেখে ওনাকে যে পরিমাণ অত্যাচার করেছেন, নিশ্চয়ই এটিও ওনার জীবনে জবনিকা পতনের জন্য কাজ করেছে। এবং এই ধরনের মেন্টাল প্রেশার, আমি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলবো যে সুস্থ হয়ে আমি জেলে গিয়েছিলাম এবং বেরিয়েছি অসুস্থ হয়ে। কারাগার এমন একটি জায়গা, সেখানে আপনি মেন্টালি যে ডিপ্রেসড হন, আর সেই কারণে আপনি এমনি অসুস্থ হন, তারপরে যদি সুশিক্ষা না, চিকিৎসা না পান, তাহলে কি হতে পারে। এবং সেটাই আমরা দেখেছি। এবং শেখ হাসিনা বারবার বলতো যে উনি অসুস্থতার ভান করছেন, নাটক করছেন, কিন্তু এই করতে করতে তিনি আমাদের কাছে চিরবিদায় নিয়েছেন। হ্যাঁ, আমরা অবশ্যই দায়ী করব যে আমাদের মাকে আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট দিতে পারিনি, এবং এই জন্য ফ্যাসিস্ট সরকার, এই জন্য শেখ হাসিনা দায়ী, এবং ইতিহাসে কাঠগড়ায় এটি এর আপনারা বিচার দলীয়ভাবেই হবে। এটি মনে করছেন যে এটি শেখ হাসিনা এটির জন্য দায়ী? মানে শুধু দলীয় নয়, সার্বিকভাবে সারা বাংলাদেশের মানুষ, শুধু দল নয়। বেগম খালেদা জির ইনস্টিটিউশন, দল মত সকলে নির্বিশেষে, সকলে ঊর্ধ্বে সারা দেশ এই কথাটি ভাবছে যে তাকে প্রপারলি ট্রিটমেন্ট দেওয়া হয়নি বলে এই কিন্তু অবস্থা আরাফাত রহমান ঘটেছে। কোকো তার মৃত্যুর কথা উল্লেখ করলেন, তার জন্য কিভাবে আসলে আপনারা বিগত সরকারকে দায়ী করেন? একই বিষয়টি, কিন্তু একই বিষয়টি। আরাফাত রহমান কোকো প্রথমত হচ্ছেন, তিনি একজন সাধারণ নাগরিক ছিলেন, এবং তিনি কখনো পলিটিক্স করেননি। পলিটিক্সের সাথে ওনার কোনো সম্পর্কিত ছিল না। একজন সজ্জন ব্যক্তিত্ব ছিলেন। তাকেও এই রাজনীতির সাথে জড়িয়ে তাকেও প্রবাসে থাকতে হয়েছে, এই যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে। সেজন্য আমরা এটিকে হত্যাকাণ্ড হিসাবেই বলবো। কিন্তু সেটির জন্য কিভাবে গত সরকার আসলে দায়ী? মানে কারণ এটি আসলে নির্যাতন তার উপরে যা হয়েছে, মামলা যা হয়েছে, সেটি তো 11 সরকারের সময়। কিন্তু সেটি আসলে গত সরকার, যেমন বলছেন বেগম জিয়া, সেটি গত সরকারের সময় আমরা দেখেছি তাকে কারাগারে নেওয়া হয়েছে, বা তার উপরে তার বিদেশে যাওয়ার যে আবেদন, সেটি গত সরকার দেয় নাই। কিন্তু কোকোর জন্য আসলে কিভাবে গত সরকারকে আপনারা দায়ী করেন? দেখুন, খুব সিম্পল।
111 সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছিল, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 4টি হয়েছিল, তার বিরুদ্ধে 16টি হয়েছিল। 16টি মামলা থেকে যদি সে মুক্তি পায়, তাহলে আরাফাত রহমান কোকোর মামলা মুক্তি পেল না কেন? নিশ্চয়ই সেই সরকার মামলা করেছে, সেই মামলা হাসিনা থাকার কথা, তা থাকেনি কেন? সেই জায়গাটি বলবো, এই সরকার নিজেকে নির্দোষ করে আদালতের ফাঁক দিয়ে তারা বেরিয়ে এসছে এবং আমাদেরকে নিষ্পেষিত করেছে, অত্যাচার করেছে, সেই জন্য মৃত্যুবরণ করেছে। তারা যদি একই সাথে নিজের মামলাগুলো সরিয়ে নেওয়ার সাথে সাথে যদি আরাফাত রহমান কোকোর মামলাগুলো সরিয়ে নিত, তাহলে আপনার প্রশ্নটি উত্তরটি ছিল সঠিক, কিন্তু তা তো নয়। আচ্ছা, মামলা সরানো হয়নি, এটি একটা কারণ হিসেবে বলছেন। এই যে আপনিও বলছিলেন যে আপনিও নিজে জেলখানায় ছিলেন, আপনি অভিজ্ঞতাটা জানেন যে সেখানে মানে কিভাবে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির নেতা হোসেন মোহাম্মদ এরশাদ তিনিও অভিযোগ করেন বিএনপির প্রতি যে বিএনপি তার উপরে এই অত্যাচার করেছে, তাকে কারাগারে রেখে অকথ্য নির্যাতন করেছে। আপনারা কি এই বিষয়টা আপনারা মনে করেন যে আসলে তার উপরে নির্যাতন হয়েছিল? শুনুন, হোসেন মোহাম্মদ এরশাদ একজন স্বৈর শাসক ছিল। ক্ষমতার মসনদে তিনি এসেছিলেন জোর করে 1982 সালের 25শে মার্চ। তিনি কোনো গণতান্ত্রিক সরকার নয়, জোর করে জগদ্দল পাথরে ক্ষমতায় থেকে 9টি বছর স্বৈর শাসক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। একটি স্বৈর শাসক ক্ষমতা জোর করে দখল করে, এটি অন্যায়। এর চেয়ে বড় অন্যায় তো হতে পারে না একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, যে জায়গায় বিচারপতি আব্দুল সত্তার সাহেব নির্বাচিত হয়েছিলেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, তাকে উৎখাত করে তিনি এসেছিলেন, সেটার বিচার তো হতেই হবে। নিশ্চয়ই জিয়াউর রহমানও তো গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসেননি, তাই না? জিয়াউর রহমান গণতান্ত্রিক উপায় আসেননি। কিভাবে আসলেন তিনি? আপনি কি করে বলতে পারলেন জিয়া রহমান গণতান্ত্রিক উপায় আসেননি? 1975 সালে পট পরিবর্তনের পরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ওনাকে ক্ষমতায় দিয়েছিলেন এবং উনি রেফারেন্ডামের মাধ্যমে এবং পরবর্তীতে ইলেকশনে এবং বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা করে, এমনকি আওয়ামী লীগকে পুনর্জীবিত করে তিনি বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র তিনি প্রবর্তক। তাহলে আপনি কি করে বলতে পারছেন? নিশ্চয়ই না। মানে তিনি সামরিক শাসক থেকে মানে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, সামরিক শাসক হিসেবে রাষ্ট্র ক্ষমতায়। শুনুন, পৃথিবীতে এটি হচ্ছে একটি বিরল ঘটনা যে সামরিক শাসক হিসেবে এসে গণতন্ত্রকে জন্ম দেয়। এই ঘটনা পৃথিবীর কোথাও নেই, শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই প্রতিষ্ঠিত করেছেন। অতএব এই আপনার কথাটি একদম সঠিক নয়। আওয়ামী লীগকে তিনি পুনরুজ্জীবিত করেছেন বা রাজনীতি অফ কোর্স 1975 সালে 24শে জানুয়ারি সংসদে 3 মিনিটের ভাষণে শেখ মুজিবুর রহমান বাকশালকে জন্ম দিয়েছিল, আওয়ামী লীগকে বিলুপ্ত করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শেখ হাসিনাকে দেশে এনে আওয়ামী লীগকে পুনর্জীবিত করেছিলেন এবং আওয়ামী লীগ দলটি তখন আবার দ্বিতীয়বারের মতো জন্ম নিয়েছিল। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। আপনারাও কি এরকম কোনো পরিকল্পনা, মানে এই বিএনপিও করছে কিনা, সেই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটি করেছেন, কারণ আবারও আওয়ামী লীগের রাজনীতি এখন রাজনীতি করা নিষিদ্ধ, তাদের দেশে কোনো রাজনৈতিক তৎপরতা নেই, সামনে নির্বাচনও তারা করতে পারবে না। আপনারা কি মনে করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম করে ভেবেছিলেন সেরকম করে ভাবা উচিত বা ভাবা দরকার? শুনুন, বর্তমান পরিবেশে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, এদেশে এখন 51টি দল রয়েছে। সেই জায়গায় নিজের দোষে দোষী সাব্যস্ত হয়ে তারা যদি নির্বাচন থেকে দূরে সরে থাকে, ফ্যাসিস্ট আচরণ করে এখানে 20,000 মানুষকে আহত করেছে, 1400কে নিহত করেছে, সেই ক্ষেত্রে আজকে কারাগারে বিচারের মানদণ্ডে দাঁড়িয়ে তাদের বিচার হবে, সেটাই তো স্বাভাবিক। সেই জায়গায় কে কাকে ক্ষমা করবে সেই বিষয়টি আলোচনায় আসার সময় এখন হয়ে আসেনি। আগে তাদেরকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে, কিন্তু সেই ক্ষমা কি চেয়েছেন? না চেয়ে তারা আরো এই বাংলাদেশকে আরো আরো একটি মানে এমন একটি পরিবেশ, অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য কি ধরনের হুমকি ভারতের মাটিতে বসে দিচ্ছে। আপনি মিডিয়া পার্সোনালিটি হয়ে তার প্রত্যেকটি হুঙ্কার শুনেছেন। এই হুঙ্কার শোনার পরে এই প্রশ্নের উত্তর দেওয়া আমার মনে কোনো অবস্থায় সম্মুখীন হবে না, যে হুঙ্কার এখনো তিনি দিচ্ছেন। মানে হুঙ্কার, এগুলো তো আমরা আসলে সবসময় যখন জিজ্ঞাসা করেছি বা এখনও যখন করি, তখন অনেক সময় শোনা যায় এগুলো রাজনৈতিক বক্তব্য। ধরেন এখনও রাস্তাঘাটে শোনা যায় চিড়ে ফেলো, ফেরে ফেলো, মেরে ফেলো ইত্যাদি নানান রকম বক্তব্য শোনা যায়, এবং সেগুলোর জন্য কিন্তু কোনো আইনি ব্যবস্থাও হয় না, কারণ অনেকেই বলছেন এগুলো রাজনৈতিক বক্তব্য। আপনি এটাকে র্যাটরিক বলতে পারেন না। যিনি ক্ষমতায় অধিষ্ঠ থেকে তিনি পালিয়ে গিয়েছেন এবং পালিয়ে গিয়েছেন বিমান যোগে এবং এখন আশ্রিত রয়েছেন ভারতে, এবং আমাদের যে ট্রিটি রয়েছে অপরাধীকে প্রত্যাবর্তন, সেই ট্রিটিকে ভায়োলেশন করছে, এটা আর অন্যটা এক কেস নয়। রাজনৈতিক রেটরিক আর হাসিনা ওখানে বসে ধমক দেওয়া এক নয়। তিনি তো দাবি করছেন তিনি প্রধানমন্ত্রী, তো বিষয়টি কিন্তু একসাথে আমরা মিলাতে পারছি না। মানে বিএনপির আসলে তাদের সাথে, মানে তাদেরকে যেটি জিয়াউর রহমান করেছিলেন ক্ষমতায়, তাদেরকে বা দুঃখিত রাজনীতিতে তাদেরকে পুনরুজ্জীবিত করে সেরকম কোনো চিন্তাভাবনা বিএনপি করে না।
বা এটার কোনো যৌক্তিকতা বিএনপি বিএনপি দেখে না? প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্পেসিফিকলি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জন্ম দিয়েছেন, সেই জায়গায় আওয়ামী লীগ ফেরত এসে দ্বিতীয়বারের মতো জন্ম হয়েছে। এখন এই দেশে 51টি পার্টি রয়েছে, 52তম পার্টি আওয়ামী লীগ আবার এসে দেশে রাজনীতি করবে কি করবে না সেটা সময় পরিবেশ তাদেরকে বলে দিবে, কিন্তু তার আগে জাতির কাছে তাদের ক্ষমতা বাধ্যবাধকতা রয়েছে, এখনো তারা কিন্তু চায়নি। অতএব এই বিষয়টি এক নয়। এখন তো একদলীয় শাসন ব্যবস্থা নয়, এখন তো বাকশাল নয়, এখন তো বহুদলীয় গণতন্ত্র রয়েছে এবং এই সরকার বহুদলীয় গণতন্ত্রকে প্র্যাকটিস করছে। এই সরকার বহুদলীয় গণতন্ত্রকে প্র্যাকটিস করছে, কিন্তু এই সরকার মানে আওয়ামী লীগের সাথে যারা ছিল 14 দল, বা তখন বিরোধী দল যারা ছিল জাতীয় পার্টি, তারাও একরকম রাজনীতি আসলে তারা কার্যত করতে পারছে না, তবে তাদের উপর কোনো নিষেধাজ্ঞা নাই। তাহলে কি আসলে সেই বহুদলীয় গণতন্ত্র সত্যিকার অর্থেই আছে? আপনি কি করে বললেন যে তারা রাজনীতি করতে পারছে না? রাজনীতি তারা সবসময় আপনি কি দেখছেন? তাদেরকে কেউ বলেছে তোমার এমপি ইলেকশন করতে পারবে না, তোমরা নিষিদ্ধ, তোমরা নমিনেশন নিতে পারবে না? করতে গেলে সেখানে একরকম হামলার শিকার হচ্ছে। নিশ্চয়ই আমরা দেখছি না, আপনি দেখছেন হয়তো সুদূর প্রবাসে বসে, আমরা তো দেখছি না কোনো হামলা। আর যেভাবে একটি দল ফ্যাসিস্টকে সারা জীবন সমর্থন দিয়ে আসছে এবং সমর্থনকারী ফ্যাসিস্টের তারাও ফ্যাসিস্টের অংশীদারিত্ব নিয়েছিল, আপনি সেই দায় থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে পারেন? তারা যে রাবার স্ট্যাম্প হয়ে সংসদে ছিল, তাহলে যখন সুজাতা সিং এসে এরশাদ সাহেবকে নিয়ে নির্বাচন করালো জোর করে, সেই সময়কার কথাগুলো আপনার মনে রয়েছে। হঠাৎ করে নতুন ভাবে বিগত দিনের ইতিহাসকে পর্যালোচনা না করে এই ধরনের তো হতে পারে না। আপনার প্রশ্ন করার আগে আপনাকে জানতে হবে যে সুজাতা সিং কিভাবে এসে এই গণতন্ত্রকে নিষ্পেষিত করেছিল, একদলীয় ভাবে তারা ইলেকশন করেছিল, কিভাবে মধ্যরাত্রে ইলেকশন করেছিল, কিভাবে 154টি আসন তারা বিনা ভোটে নিয়েছিল, সেই ইতিহাস তো মানুষ এখনো ভুলে যায়নি। কিভাবে আমরা ডামিরা ইলেকশন করেছিলাম সেগুলি স্মরণ করার পরও আপনার এই প্রশ্নটা কি আদৌ যুক্তিসঙ্গত? যে বিএনপি দায়িত্ব রয়েছে আওয়ামী লীগকে ইলেকশনে নিয়ে আসা, এই দায়িত্ব বিএনপির কি জন্য হবে? বিএনপির কাদের জন্য হবে? বিএনপি ইজ নট দ্য রানিং গভর্নমেন্ট। আর যারা পালিয়ে গিয়েছে তাদেরকে ধরে এসে নির্বাচন করাতে হবে, এই দায়িত্ব ডক্টর ইউনূসের কেনই বা হবে? যারা দীক্ষিত, যারা পালিয়ে গিয়েছে, যারা ফ্যাসিস্ট, যারা খুন করেছে, খুনের বিচার তো হতেই হবে। তা তো বটেই। সেই জায়গাতে কিন্তু মানে তাদের রাজনীতিটা নিষিদ্ধ করে রাখা হয়েছে, মানে রাজনৈতিক তৎপরতা কোনো কার্যক্রম তারা চালাতে পারবে না, সেটি নিষিদ্ধ করে রাখা হয়েছে। বিচারও তো নিষিদ্ধ হওয়ার পিছনে তো কারণ রয়েছে। নিষিদ্ধ তার রাতারাতি হয়নি, প্রথম দিনে হয়নি, তাদের অ্যাক্টিভিটির জন্য নিষিদ্ধ করেছে। আপনারা দেখেছেন এখন ইন্ডিভিজুয়ালি একজন যদি ইলেকশন করে, তারা তো স্বতন্ত্র ইলেকশন করতে পারে, ইন্ডিভিজুয়ালি ইলেকশন করতে পারে, তাহলে তারা করুক। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের কারণ নিষিদ্ধ হয়েছে, সেই কারণ টেলিভিশনের টক শোতে আলোচনা করে তো শেষ হবে না, বরং আরো বিরক্ত, মানে মানুষ বিরক্ত হবে। আপনার অবস্থান একদম স্পষ্ট, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একদম যৌক্তিকতার কথা আপনি বলছেন, এবং আপনাদের কোনো পরিকল্পনায় তাদের সাথে, মানে তাদের রাজনীতি পুনরুজ্জীবিত করার, এবং জাতীয় পার্টির সাথেও যা হচ্ছে আপনারা ঠিকই মনে করছেন। আপনি ভারতের কথা বলছেন, যে ভারতে বসে হুমকি দিচ্ছে, ভারতের যে এক্সট্রাডিশন ট্রিটির কথা বলছেন যে সেটির ভায়োলেশন হচ্ছে বলে আপনি মনে করছেন। আপনি ভারতের সুজাতা সিং এর সেই সময়ের ভূমিকার কথাও আপনি বলছেন, মানে ভারতেও এই ভূমিকার মধ্যে একটা বড় আঙ্গুল আপনি তুলছেন। এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন বেগম জিয়া মারা গেলেন, তখন আমরা দেখলাম যে একটা বেশ অভাবনীয় একরকম কাজ হলো, যে বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা আসলেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আসা, কারণ ভারতের সাথে সম্পর্ক এখন একবারে তলানিতে বা একরকম শত্রুভাবাপন্নতা তৈরি হয়ে গেছে। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসলেন। এই যে অভিযোগগুলো করছেন, এ সত্ত্বেও কি আপনারা, মানে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আসা এবং ভারতের সাথে সম্পর্কের বিষয়ে আপনাদের জায়গাটা কিরকম? শুনুন, আমাদের সংবিধান এবং আমাদের পররাষ্ট্রনীতিতে ম্যালাইজ টু নান সুস্পষ্টভাবে রেখা রয়েছে। আর আমরা কোনোদিন আমাদের প্রতিবেশীকে সরিয়ে ফেলতে পারবো না, তারা আমাদের প্রতিবেশীকে সরিয়ে ফেলতে পারবে না। অতএব আমাদের এই রিলেশন সবসময় থাকবে। আমরা ভারত সরকারের সাথে রিলেশন বর্তমানে যতটা তলানিতে গিয়েছে, কিন্তু ভারতের জনগণের সাথে নয়। একপেশী আচরণ ভারত করে আসছে, আওয়ামী সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক রেখেছে এবং একজন খুনিকে তার আশ্রয় দিয়েছে। সেই জায়গায় নিশ্চয়ই বাংলাদেশের জনগণ সেটাকে নিশ্চয়ই তাকে প্রত্যাখ্যান করবে এবং সেটা করেছে। আমাদের ফরেন রিলেশন ম্যালাইজ টু নান। ভারত প্রতিবেশী, ভারতের সাথে আমাদের সম্পর্ক হতে হবে, থাকবে, সেটা পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করছে, গিভেন টেকেন সেটার উপর নির্ভর করছে। আমরা তারা যাচ্ছে তাই করবে, আমরা তা মেনে নেব, সেই দিন তো আর এখন নেই। আপনারা সেটা দেখতে পেয়েছেন। আর বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনি মৃত্যুবরণ করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী আসবেন, এটি তো রেওয়াজ, এটা তো আসতেই হয়, এবং প্রতিবেশী থেকে তো আসবেই। ঠিক তাদের ওখানে যদি আজকে এমন একটি ঘটনা ঘটতো, নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা বা পররাষ্ট্রমন্ত্রী সেখানে যেতেন। এর সাথে হঠাৎ করে সম্পর্কের উঠানামা, ব্যারোমিটারের পারদ উঠানামা, এই বিষয়টি এই মুহূর্তে তো আলাপ করার বিষয় বলে মনে হচ্ছে না। আচ্ছা, মানে এটি আসলে সম্পর্কের ক্ষেত্রে কোনো বার্তা বহন করে না বলে আপনি মনে করছেন, মানে এর কূটনৈতিক কোনো তাৎপর্য নাই? না, একজন মারা গিয়েছেন, সেই জায়গায় তারা আসবেন ফিনারেলে, এটি তো আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি রেওয়াজ। আপনি কি মনে করেন এমন একটি গভীর শোকাহতের দিন আমরা সেখানে বসে রাষ্ট্র পরিচালনার জন্য বিশাল একটি আলোচনা করে ফেলবো? এই ধরনের মুডে কি কেউ কোনোদিন থাকে? মা হারিয়েছেন তারেক রহমান, ওনারা এসছেন সান্ত্বনা দিতে, সেই জায়গায় নিয়ে আমরা পররাষ্ট্র নীতি এখনই শুরু করে দিলাম কেন? সামনে কি আর সময় হবে না কথা বলার, পথ চলার? নিশ্চয় হবে, আগামী দিনগুলোতে সেগুলো নিয়ে আলোচনা হবে। আচ্ছা, মানে এটিকে আপনি শোক জানানোর একটা সৌজন্যতা সেটি হিসেবেই দেখছেন। আমি সেইভাবেই জি, দেখবো। জি। কদিন আগে দেখলাম যে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের আমির তিনি বলছেন যে ভারতীয় কূটনীতিকের সাথে তার দেখা হয়েছে। তিনি বলেন নাই, আগে বলেন নাই, কারণ সেখান থেকে বলতে একটা না বলার জন্য অনুরোধ ছিল আর কি, গোপনীয়তা, এবং সেটা তিনি রক্ষা করেছেন। জিএম কাদেরকেও আমরা শুনেছিলাম তিনি ভারত থেকে এসে বলেছেন যে বলা যাবে না কি আলোচনা হয়েছে, তিনিও আসলে বলেন নাই এবং সেই গোপনীয়তাটা রেখেছেন যে কোন সেই কূটনীতিক। তাদের সাথে মানে জামাতের সাথে ভারতের সম্পর্ক, এই যে একরকম না বলা, প্রকাশ না করার সম্পর্ক, এটিকে আপনারা কিভাবে দেখছেন? আমি এটা অন্যভাবে দেখছি। আমি যদি আপনাকে একটি বিষয়ে কথা বলে বলি যে জেন্টলম্যান কমিটমেন্ট, আপনি কাউকে বলবেন না, আপনি বললেন না, এটা কিন্তু অন্যভাবে দেখার কোনো কারণ নেই। আলোচনা তো হয়েছে তাদের মধ্যে, এবং আলোচনা দুই দেশের দুইটি দলের প্রধানের সাথে হয়েছে। অতএব আলোচনা তাদের ফলপ্রসূ হয়েছে কি হয়নি সেই রেজাল্ট তারা বলেনি, কিন্তু আমি তো বিশ্বাস করি আলোচনা হয়েছে। আলোচনার জন্যই তো সংলাপ হয়েছে। বলবেন না, সেটা তাদের জেন্টলম্যান কমিটমেন্ট। এই জিএম ব্যাপারে আমার কাদের মন্তব্য করার বিষয়েও কিছু কি নেই। সেরকমটা হতে পারে যে তাদের জেন্টলম্যান কমিটমেন্ট, কারণ তারা আসলে ভারত তখনও তাকে বলতেন মানে সেই বিষয়ে যেন না বলেন, সেই রকমই একটা বার্তা দিয়েছিলেন। সেই ধরনের ডিপ্লোমেসি ভারত করে থাকে, আমি পৃথিবীর কোনো দেশে দেখিনি এই ধরনের ডিপ্লোমেসি হয় যে আপনার সাথে আলোচনা হয়েছে এটা বলা যাবে না। আমি তো দেখেছি এই যে জামাতের পৃথিবীর আমিরের নয়, সাথে হলো বললেন না, বলা যাবে না বললেন। সেটাই তো, তার সাথে কমিটমেন্ট হয়েছে। এখন তারা দুইজনে কমিটমেন্ট করলে আমার তো বলার কিছু নেই, কিন্তু আমি জানি বিশ্বময় রেওয়াজ রয়েছে এই ধরনের কোনো মিটিং হলে প্রেস ব্রিফিং করতে হয়। করেননি তারা, রেওয়াজ ভেঙেছে, তাদের নিজস্ব ব্যাপার। আই ডোন্ট হ্যাভ এনি কমেন্ট রিগার্ডিং দ্যাট। যেটি দেখা গেল যে মানে আমরা আওয়ামী লীগের বিষয়ে কথা বলছিলাম, এই সময় আওয়ামী লীগ বেগম জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব অজের জয়, তারা শোক বার্তা দিয়েছেন এবং আমি দেখছিলাম শোক বার্তার নিচে অনেকে এটিকে হাস্যকর বলছে, অনেকে বলছেন অভিনয়, অনেকে আবার প্রশংসাও করছেন যে এরকমটাই হওয়া উচিত, একজন রাষ্ট্রনায়ক যদি প্রয়াণ হয় তখন আরেকজনের ক্ষেত্রে কাছ থেকে এরকমই আসা উচিত, এরকমটা বলছেন ডেভিড বার্গম্যান, ব্রিটিশ সাংবাদিক। তিনি বলছেন যে এটি সৌজন্যতা নাকি ভণ্ডামি নাকি দুটোই, এই প্রশ্নও তিনি রাখছেন। আপনারা আসলে কিভাবে নিচ্ছেন এই শেখ হাসিনার কাছ থেকে? না, এটা তো পার্সোনাল কমিটমেন্ট, কেউ তো বলতেই পারে গরু মেরে জুতা দান, এই মৃত্যুর জন্য তো তারা দায়ী। সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে মন্তব্য হতে পারে, তবে আমি এই আমার প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা মৃত্যুবরণের পরে কেউ যদি এসে শোকাহতের পাশে শোক প্রকাশ করে, আমার ধর্মীয় অনুভূতিতে আমি এটাকে নিয়ে কোনো কটাক্ষ করতে পারি না, আমি করব না। জি, অনেক ধন্যবাদ। আমি এর পরের প্রশ্নে যাই। যে দেখলাম আমরা যখন মানে অন্য দেশ থেকে নেতারা আসছেন, যেমন জয়শঙ্কর আসছেন বা পাকিস্তান থেকে একজন নেতা আসছেন আরও দেশের, সেখানে উপস্থিত ছিলেন জাইমা রহমান, তারেক রহমানের কন্যা। এর আগেও যখন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যুক্তরাষ্ট্র থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, তাঁদের যাবার কথা ছিল, তারেক রহমানের স্থলাভিষিক্ত হয়েছিলেন তার কন্যা জাইমা রহমান। মানে জাইমা রহমানকে আন্তর্জাতিক ক্ষেত্রে যখন কথাবার্তা হচ্ছে বেশ মানে তাকে সামনে দেখা যাচ্ছে, তাকে নিয়ে কি কোনো পরিকল্পনার বিষয়ে আপনি জানেন হচ্ছে, বিএনপির মধ্যে আছে? শুনুন, আমার উত্তরসূরি আমার মেয়ে হবে, আমার ভবিষ্যৎ আমার মেয়ে হবে, এটা তো পরিকল্পনার বিষয় না, এটা তো বাস্তবতা। কে না প্ল্যান করে তার মেয়ে, তার পুত্র সন্তান আগামী দিনে তিনি যা করছেন সেই স্থলাভিষিক্ত হবেন, আবারও সেই কাণ্ডারি হয়ে এগিয়ে যাবেন, এটা তো গুড উইশেস, এটা তো হওয়া উচিত। এটা কি না হওয়া উচিত নাকি? আর এই শোকাহত পরিবারের দুইজনই তো এখন রয়েছে,
নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, নাই বেগম খালেদা জিয়া, নাই আরাফাত রহমান কোকো। একমাত্র কন্যা জায়মা বাবার সাথে থাকবেন, সেই শোকাহতের দিনে বাপকে আলিঙ্গন করে দুজনে থাকবে, এটি তো স্বাভাবিক। এবং এই স্বাভাবিকত্বের মধ্যে অস্বাভাবিকত্ব কোত্থেকে আসলো, এটা তো আমি বুঝতে পারছি না। রাজনীতি জায়মা রহমান করবে, নিশ্চয়ই করবে, সেটা আগামী দিন বলে দিবে, সামনের দিনগুলো সময় বলে দিবে। কিন্তু এই ক্ষণকে নিয়ে তো আমার মনে হয় না কোনো উত্তর দেওয়া বা কোনো তর্ক বিতর্কে যাওয়ার কোনো সুযোগ রয়েছে। না, নিশ্চয়ই তর্ক বিতর্ক না, মানে তিনি আসলে কি, তাকে নিয়ে কীরকম পরিকল্পনা আছে সেটি একটা প্রশ্ন, সেই প্রশ্ন হিসেবেই জানতে চাচ্ছিলাম। আমরা দেখলাম যে যেদিন বেগম জিয়া মারা গেলেন সেদিন স্ট্যান্ডিং কমিটির মিটিং হলো এবং সেখানে থেকে সিদ্ধান্ত হলো যে 9 জনকে, রুমিন ফারহানা সহ 9 জনকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন বা দাঁড়িয়েছেন। তিনি, রুমিন ফারহানা, বিষয়টিতে বেশ অবাক, মানে বিস্ময় প্রকাশ করেছেন যে যেদিন মারা গেলেন সেই শোকের দিনে কেন এই বহিষ্কারের সিদ্ধান্তটা আসলো। আসলে এই সিদ্ধান্তটা আপনার কাছে কেমন মনে হলো? ধরুন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, ওনার মা মারা গিয়েছেন, কিন্তু স্টেটমেন্ট, উনি কি আমার মতো সারাদিন অঝরে কাঁদবেন বা ক্রুদ্ধ হয়ে ঘরে বসে থাকবেন? ওনাকে তো স্টেটমেন্টশিপ নিয়ে এ দেশকে এগিয়ে নিতে হবে, ওনার কথা বলতে হবে। তিনি তাই করছেন। ঠিক তেমনি ভাবে এই দলটি নির্বাচনকালীন সময়ে এই ঘটনাগুলো ঘটছে, নির্বাচন দলের বিষয়, দল এগিয়ে যাচ্ছে এবং সেই কাজগুলো হচ্ছে। যেদিন যে সিদ্ধান্ত নিতে হবে, দল সুস্পষ্টভাবে বলেছে দলের বিরুদ্ধাচরণ যদি কেউ করে তাহলে তাকে বহিষ্কার করা হবে। তো সেই দিনটির সাথে, শোকাতের সাথে রুমিন ফারহানার বহিষ্কার বা অন্য বহিষ্কার থেকে সম্পর্কিত করা যাবে না। বলা হয়েছে যদি কেউ দলের বিরুদ্ধে স্ট্যান্ড নেয় তাকে বহিষ্কার করা হবে। প্রসিডিউর অনুযায়ী বহিষ্কার করা হয়েছে। দুইটি বিষয়, জাতি শোকাহত, কিন্তু দলের যে পলিসি ডিসিশন ভায়োলেট করলে যে পানিশমেন্ট হবে, সেই পানিশমেন্টটা তো হতেই হবে। সেটা হচ্ছে, সেটা ধারাবাহিকতা। জি, মানে আমি একটু বিশেষ করে রুমিন ফারহানার ওই বিষয়টি আপনার কাছে জানতে চাই যে তারকে অন্ততপক্ষে বিগত সরকারের সময় যখন আসলে অনেকেই কথা বলবার মতো অবস্থায়ও ছিলেন না, আপনারা যেটি আপনারা অভিযোগ করে থাকেন যে কথা বললেও একরকম শাস্তির মুখোমুখি হতে হতো আপনাদেরকে, সেখানে তিনি বেশ সক্রিয়ভাবে কথা বলতেন। এখন তিনি মনোনয়ন পেলেন না, তাকে বহিষ্কার করা হলো, এই বিষয়টি কি মানে বিএনপি আসলে কিভাবে মনে করে, বা আপনারা কর্মীরা যারা আছেন, নেতা কর্মী, তারা আসলে এটাকে কিভাবে মনে করে, বিশেষ করে রুমিন ফারহানার বিষয় যেহেতু হয়নি? আমি কি দলের বিরুদ্ধে নির্বাচন করেছি? আমি তো অপেক্ষা করেছিলাম। দলকে আবার আজকে আমাকে পুরস্কৃত করেনি। এই দলের ভিতরে চড়াই উতরাই, উত্থান পতন থাকে এবং এটাই রাজনীতি, এটা মেনেই রাজনীতি করতে হয়। আমি কি আজকে পাইনি আবার ফেরত আমার সেই নমিনেশন? এটা কি আমার জন্য শিক্ষা ছিল? আমি আগে থেকে শিখেছি। আজকে কি রুমিন ফারহানা দেখতে পায়নি যে মিলনকে গত বছর দেয়নি, এবার দিয়েছে? আগামী দিনে রুমিন ফারহানা পাবে না, এটা তো আপনি বলতে পারছেন না। এবং একটি সরকারের অনেক কিছু দেওয়ার সুযোগ থাকে, আর দল সেই সিদ্ধান্ত নিয়েছে। আজকের এই প্রেক্ষাপটে রণকৌশলও তো রয়েছে একটি দলের, তা আমাদেরও তো কৌশলী হতে হবে। কৌশলী হয়েই তো মনোনয়নগুলি দেওয়া হয়েছে। আপনি দেখুন, যখন সারা বাংলাদেশে বলছে নির্বাচন হবে কি হবে না, ঠিক তেমনি একটি মুহূর্তে জনাব তারেক রহমান তেসরা নভেম্বর সারা দেশে মনোনয়ন ঘোষণা দিয়ে আবারও এই নির্বাচন ফেস্টিভ মোডে নিয়ে আসলেন দলকে। এগুলো হচ্ছে পলিটিক্যাল স্ট্র্যাটেজি। জি, এই যে মানে শরিকদের থেকে স্ট্র্যাটেজির মধ্যে এটাও তো আছে যে শরিকদের মধ্য থেকে অনেকে মনোনয়ন পাচ্ছেন। রুমিন ফারহানার আসনেও আসলে শরিকদের মধ্য থেকে একজন পাচ্ছেন। আমি দেখছিলাম যে জামায়াতের আমিরের সেই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন ঐক্যমতের সরকারের বিষয়েও আলোচনা চলছে এবং তারেক রহমানকে শোক জানাতে তিনি যখন দেখা করেছেন তখন তিনিও বলেছেন যে নির্বাচনের পর সরকার গঠনের আগে বৈঠক হবে, মানে আলোচনা হবে যে কিভাবে আসলে সরকার পরিচালনা করা যায়, এইসব বিষয়ে কথাবার্তা হয়েছে এবং তখনও হবে বলে তিনি বলছিলেন। আসলে কি কোনো আপনাদের এরকম কোনো ঐক্যমতের সরকার গঠিত হতে পারে, এমন কোনো সম্ভাবনা বা পরিকল্পনা কিছু কি আছে? রেইনবো সরকার গঠনের একটা কথা শুনেছিলাম আমরা যখন আপনারা আন্দোলনরত ছিলেন গত সরকারের সময়, সেরকমের মধ্যে কি জামাত থাকবার পরিকল্পনা আছে বা সম্ভাবনা আছে? দেখুন, 31 দফা, আগে 29 দফা ছিল, তার আগে বলা হয়েছিল যে নির্বাচনের পরে সকলকে নিয়ে একটি সরকার গঠন করার প্রস্তুতি তখন ছিল এবং এটা বৃহত্তর স্বার্থে এটা হতেও পারে। কারণ সবার আগে বাংলাদেশ, যেটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন। তাহলে আগামী দিনে নির্বাচন হওয়ার পরে যদি উনি মনে করেন, দল মনে করে, সকলকে নিয়ে আমরা আগামী দিনে সুন্দর একটি সরকার গঠন করে বাংলাদেশ এগিয়ে নেব। কারণ আমরা অনেক সময় পার করেছি,
অযথা এবং আমাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। সেই জায়গায় এটা না হওয়ার সম্ভাবনা বা হওয়ার সম্ভাবনা দুইটিই তো যুক্তিসঙ্গত। সেই বিষয়টি নির্বাচনের পরে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। আচ্ছা, মানে আর যদি ধরুন যে যদি বিরোধী দল আর ট্রেজারি দল তাদের মধ্যে যদি পার্থক্য খুব কম সংখ্যক আসনই থেকে যায়, তখন তো নাও হতে পারে। এটা নির্ভর করে নির্বাচনের পর কিভাবে সরকার গঠন হবে। এখন এটা বলা অত্যন্ত কঠিন। আচ্ছা, আচ্ছা। মানে আপনাদের বিএনপির নেতাদের মধ্যে থেকে অনেকের কাছ থেকেই এই অভিযোগ আসে যে সরকারের মধ্যে জামাতের অনেক মানে গুরুত্বপূর্ণ জায়গায় জামাতের লোক রেখে দেওয়া হয়েছে, প্রশাসনের মধ্যে জামাতের লোক রেখে দেওয়া হয়েছে। আমরা শুনেছি যখন মানে দেখাও গেছে এই অভ্যুত্থানের পরে যে ছাত্রলীগের মধ্যে গোপনে বা গুপ্ত রাজনীতি করেছে শিবির। বিএনপির মধ্যেও গুপ্ত অবস্থায় কোথাও জামাত শিবির আছে কিনা? আপনাদের সময় একসময় তো জোট ছিলই, এখন কি গুপ্ত অবস্থা, মানে এই গুপ্ত রাজনীতির একটা অভিযোগ তো তাদের বিরুদ্ধে দেওয়া হয়, আপনাদের মধ্যেও কোথাও গুপ্ত অবস্থায় আছে কিনা? না, আমাদের সাথে তারা গুপ্ত অবস্থায় ছিল না। ধরুন আমি যদি তখন তো জোটই আমার ছিল, হ্যাঁ। মাইক্রো লেভেলে যদি আমি আমার কোচয়ে আসি, আমি বহু লোকের চাকরি, বহু লোকের উপকার করেছি, মাদ্রাসায় মুহাদ্দিস বানিয়েছি, প্রিন্সিপাল বানিয়েছি, চাকরির সুযোগ করে দিয়েছি, অনেক কিছু করে দিয়েছি। এবং আজকের প্রেক্ষাপটে আমি দেখছি তারা জামাতের রোকন হয়ে গিয়েছে। তাহলে কি আমি বলবো যে তারা জামাতের রোকন হতে পারে না? আমি কি তা বলবো তারা গুপ্ত অবস্থা রয়েছে? আমরা একসাথে পথ চলেছি, একসাথে আন্দোলন করেছি এবং আমরা জোটের সরকার ছিল, অথবা আমার দায়িত্বও ছিল তাদেরকে চাকরি দেওয়া। আমি ভেবেছিলাম সে বিএনপি করে, ছাত্রদল করবে, কিন্তু করেনি। কিন্তু এটা তো কোনো অন্যায় হয়নি, তার তো জোটেরই সরকার ছিল, জোটেরই একটি অংশ ছিল। সেই ক্ষেত্রে হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পেয়েছি যে যাদেরকে আমি ছাত্রদল ভেবে সুবিধা দিয়েছি তারা আজকে জামাতের নেতা হয়েছে। এমনকি একদিন একটা মিছিল আসছিল, আমি ভাবলাম যে এই মিছিলটি বোধহয় আমার মিছিল। আমি প্রত্যেকটি লোককে চিনি, কাছে গিয়ে দেখলাম ওরা জামাতের ক্যান্ডিডেটকে নিয়ে মিছিল করছে। ইট ইস দ্য বিউটি অফ দ্য পলিটিক্স। আমি মনে করি এতে কোনো প্রভেদ নেই, কারণ দেশটি দুই ভাগে বিভক্ত ছিল, একটি ছিল ফ্যাসিস্ট আর একটি ছিল অ্যান্টি ফ্যাসিস্ট। তো তারা তো অ্যান্টি ফ্যাসিস্ট ছিল, তাহলে তাদের কালার আর আমার কালার তো একই ছিল। কিন্তু এরকম আসলে কালার না চিনতে পেরে বা চিনতে পেরেও এমন কি হয়েছে যে আপনি অনেকের উপকার করেছেন, তারা আসলে আওয়ামী লীগ ছিল বা ছাত্রলীগ ছিল? থাকতে পারে, কিন্তু তাতে আমি সেটাকে কোনো দোষের কিছু দেখছি না, কারণ রাজনীতি করা তার নিজস্ব ব্যাপার, আমি করতেই পারি। নিশ্চয়ই। এটাকে আমি গুপ্ত কেন, তারা কি গুপ্তচরের মতো আমাকে হত্যা করতে এসছে, না আমার দলকে ক্ষতি করতে আসছে? তা তো করেনি। তারা আমরা মিলে মিশে রাজনীতি করেছি। কেউ ছিল ফ্যাসিস্টের পক্ষে, ফ্যাসিস্টের বিপক্ষে, তা আমরা বাংলাদেশের একত্রে রাজনীতি করেছি। এখন যেহেতু জামাতকে আমাদের সাথে রাজনীতি করবে না, তাদের তাদের মতো তারা নিজ পায়ে দাঁড়াতে হবে, নির্বাচন করতে হবে, অতএব তারা সরে গিয়েছে। এবং এটি তো হওয়া উচিত, নাকি আমরা সকলে মিলে ওই আপনি আওয়ামী বলছেন যে লীগের আপনাদের মতো তো কোনো ক্ষতি সরকার? করতে আসে নাই, কিন্তু যখন সরকারের মধ্যে তারা থেকে সেটাকে আপনারা খুব পজিটিভলি দেখেন না, বা প্রশাসনের মধ্যে জামাত লুকিয়ে আছে এরকম বলা, এটার মধ্যে খুব পজিটিভলি দেখা হয় বলে বোঝা যায় না। বা আওয়ামী লীগের মধ্যে যখন ঢুকেছিল তারাও খুব পজিটিভলি সেখানে কাজ করেছিল, তাও না, সেখানে একটা গুপ্ত রাজনীতি একটা নেগেটিভলি দেখা হয় বা দেখা হচ্ছে বর্তমানে যখন গুপ্ত রাজনীতি শব্দটা ব্যবহার করা হয়। না, আওয়ামী লীগ তো ছিল জাতির শত্রু, সেখানে তারা গুপ্তভাবে থেকে আওয়ামী লীগের ভিতরে থেকে রাজনীতি করেছে বা সুবিধা নিয়েছে, সেটাকে গুপ্ত বলা যায়। কিন্তু আমাদের সাথে জামাতের এটা গুপ্ত বলা যায় না। আমরা তো একসাথেই রাজনীতি করেছি। এই যে জামাতুল মুদাসসিরিন ছিল মাদ্রাসার শিক্ষকরা, সেখানে আমরা জামাতকে শিক্ষক সংগঠন করার জন্য আমরা তো সহযোগিতা করেছি, কারণ আমরা তো একত্রেই ছিলাম। আমরা তো রাইটিস্ট পলিটিক্স করেছিলাম, তখন একসাথে অ্যান্টি হাসিনা পলিটিক্স করেছিলাম, অ্যান্টি ফ্যাসিস্ট পলিটিক্স করেছিলাম। তো সেই ক্ষেত্রে এটা তো গুপ্ত নয়, আমরা একসাথেই ছিলাম। জি। আরেকটা একটু জামাতের প্রসঙ্গে আরেকটু প্রশ্ন করব, তবে এটাও একটু মানে গুপ্ত শুনে মনে পড়লো, মানে বলতে বলতে মনে পড়লো যে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তিনি বলেছিলেন বিএনপিতে অনেক নোন রয়ের এজেন্ট আছে। আসলে নোন রয়ের এজেন্ট মানে ভারতের বিরুদ্ধে তো অনেক কথাবার্তায় শুনি, আসলে কি এরকম নোন ফেস আছে আপনারা জানেন? দেখুন, যিনি বলেছেন তিনি অত্যন্ত উঁচু মাপের লোক, এবং তিনি আর্মি ইন্টেলিজেন্সের উপর লেখাপড়া করেছেন এবং চিফ অফ এয়ারফোর্স হয়েছিলেন। তাহলে উনি যদি কোনো মন্তব্য করেন সেটা খতিয়ে দেখতে হবে, এবং তিনি খতিয়ে দেখেই নিশ্চয়ই মন্তব্য করেছেন। ওনার মন্তব্য উনি ভালো বলতে পারেন, আমি ওনার প্রশ্নের উত্তর দিতে পারবো না, বাট ওনার মতো বিজ্ঞ লোক বলে যদি থাকেন, নিশ্চয়ই ওনার কাছে এভিডেন্স রয়েছে। মানে তার মানে নোনটা আপনাদের কাছে নোন না, তার কাছে মানে এভিডেন্স আছে যা তার কাছে আছে, আপনাদের কাছে নোন না।
না, আমাদের বলতে আমি তো কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজও করি, ওই ধরনের অভিজ্ঞতা আমি নেই। আমি পিওরলি পলিটিক্স করি। যেহেতু ওনারা আর্মিতে ছিলেন, ইন্টেলিজেন্সে ছিলেন, সেই কারণে ওনার চোখে ধরা পড়েছে এবং সেই মন্তব্য তিনি করেছেন। এখন যদি ফার্দার ডিটেলস কে ছিল, কোথায় ছিল, কিভাবে ছিল, আমার মনে হয় ওনাকে প্রশ্ন করলে উনি বলতে পারবেন। আচ্ছা, জামাতের রাজনীতি সম্পর্কে একটু জানতে চাইছিলাম, যে জামাতের সাথে সম্প্রতি দেখলাম এনসিপির জোট হয়েছে। এনসিপি তার আগে এবি পার্টি রাষ্ট্র সংস্কার মিলে একটা জোট করেছিল, সেটা ভেঙে জামাতের সাথে এখন জোট করেছে। এটি আসলে আপনারা মানে এটি কীভাবে দেখছেন? আমরা মাঝখানে শুনেছিলাম এনসিপির সাথে বিএনপিরও একটা আলোচনা, ব্যাকডোর কথাবার্তা হচ্ছিল। এটি এখন আপনারা কীভাবে দেখছেন? শুনুন, আজকের বাংলাদেশ, আমরা সকলেই প্রো বাংলাদেশী। অতএব আমাদের ভিতরে যে জোটগুলি হচ্ছে সেগুলি হচ্ছে ইলেকশন স্ট্র্যাটেজি, কিভাবে অধিকতর ভোট নেওয়া যায়, কে কার সাথে থাকবে। এখানে আইডিওলজিক্যাল ফিলোসফিক্যাল ডিফারেন্সিয়েট নিয়ে কোনো জোট হচ্ছে না। কোনো এক সময় তো অনেকেই বলেছিলেন, বিএনপির অনেক নেতা বলেছিলেন যে জামাতের সাথে আমাদের জোট হয়েছে, তারা বিএনপিও ছেড়ে দিয়েছিলেন। তারা কি আজকে জামাতের সাথে যাননি? আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক জায়গায় দেখা যাবে না। আজকের বাংলাদেশ ইন্ডিয়ান হেজেমনির বাইরে চলে এসছে, এসে আবার নতুন ভাবে বাংলাদেশ গড়ে তুলছে। অতএব এক্ষেত্রে হতেই পারে। জি, জি। আম, আ, হাদি হত্যাকাণ্ড সেটি একটা খুব আলোচিত বাংলাদেশে এই সময়, এবং খুবই মানে সাড়া জাগানো একটা ব্যাপার ছিল। সেখানে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম তো ভরে গেছে এই বিষয়ে আলোচনা, নানান রকম অনুসন্ধানও সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে। এমনকি শুটার কে, তার পরিচয় কি, বা তার সাথে আওয়ামী লীগ, সাবেক ছাত্রলীগের সম্পর্ক, এগুলো সব আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রথম রিভিল হয়েছে, অনুসন্ধানী সাংবাদিকরা বলেছেন। সেখানে এই আলোচনাটাও আছে যে তারেক রহমানের আগমনের দিন যখন ঘোষণা করা হলো, সেই দিনই হাদি হত্যাকাণ্ড হলো, এবং তারপরে তার আসার আগে আগে প্রথম আলো, ডেইলি স্টার এগুলোতে ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ করে, বা সারা দেশে একটা অগ্নিসংযোগ করে মানে তারেক রহমানের আশাটা বা বিএনপির উপরে একটা প্রভাব খাটানোর চেষ্টা করা হলো। এবং যখন হাদি হত্যাকাণ্ড হলো, প্রথম তীর বা প্রথম অভিযোগের আঙুল তোলা হয়েছিল মির্জা আব্বাসের দিকে, বিএনপির নেতা তিনি। আসলে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? মানে এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে, সেটাকে আপনারা কিভাবে নিচ্ছেন? দেখুন, ইটস এ প্লটেড ন্যারেটিভ। আজকের প্রেক্ষাপটে কি মির্জা আব্বাসের নাম কেউ বলেনি। সেই মুহূর্তে বলা হয়েছে। কেন ভুয়া বলবো? ভুয়া স্লোগানও দেওয়া হয়েছিল ওই সময়। তাহলে তাহলে বুঝতে পারছেন যে এই যে ন্যারেটিভ গুলি তৈরি করেছে, ইন্টেনশনালি তৈরি করা হয়েছিল এই ন্যারেটিভ গুলো। আর সেই মুহূর্তে হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন, সেদিন তারেক রহমান সাহেব দেশে ফিরবেন, এই ঘোষণাটি সেদিন দেওয়াটি কি কোনো অন্যায় হয়েছে? আমি তো মনে করি যুক্তিসঙ্গত। কারণ যে ইন্টেনশন নিয়ে, যে মোটিভ নিয়ে তারেক রহমান হাদিকে হত্যা করা হয়েছে, এদেশে নির্বাচনকে ভণ্ডুল করা, অস্থিতিকর পরিবেশ সৃষ্টি করা এবং পুশিং করা, যেটা বলছিল যে আমি বসে আছি, যে কোনো সময় ঢুকে পড়তে পারি, এই সবগুলিকে কেন্দ্র করে হাদির উপরে যদি অ্যাটাকটা হয়ে থাকে, সেই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করে তারেক রহমান দেশে ফিরছে, এই যে কলটা, এই কলটা সেই মুহূর্তে অত্যন্ত নেসেসারি ছিল। কারণ হাদিকে হত্যা করে তোমরা পার পাবে না, আমাদের নেতা ফিরে আসছে। তখন বাজারে একটি রিউমার ছিল, নেতা বোধহয় ফিরছেন না। তো সেই মুহূর্তে যখন নেতা ডিক্লেয়ার দিল আমি ফিরছি, তখন পার্টি দেশ রিইউনাইটেড হয়েছে, রিস্ট্রেংথেড হয়েছে, রিমোটিভেটেড হয়েছে। এবং এই ধরনের ঘোষণা সেদিন অত্যন্ত প্রয়োজন ছিল এবং প্রপারলি ঘোষণাটি হয়েছে। কারণ তিনি তো আসবেনই। হত্যাকাণ্ড পরে হয়েছে না না, ঘোষণাটি একই সময়কালে হয়েছে। আপনি হয়তো কয়েক মিনিট আগে হয়েছে, পরে হয়েছে, এটা আমরা জানি না। আমরা একই দিনে, বাট ইটস নট এ কোইন্সিডেন্ট যে এটাকে এইভাবে করা হয়েছে। কিন্তু যেটা যা হওয়ার তাই ওই ন্যারেটিভটা ইন্টেনশনাল, যে মির্জা আব্বাসের দিকে শুরুতে, এই ইন্টেনশনটা কার ছিল? এই ইন্টেনশন যারা আজকে এই পর্যায়ে দেশকে নিয়ে যেতে চাচ্ছে তারাই করেছে। ইউ ফাইন্ড ইট আউট হু ডিড ইট অ্যান্ড হোয়াই দে ডিড ইট। কারণ মির্জা আব্বাসকে নিয়ে অঙ্গুলি তুলে কথা বলার তো কোনো কারণ ছিল না। যদি সেটাই সত্য হতো, আজকে যদি সেটা পাওয়া যেত, তাহলে আমরা বুঝতাম এই যে ন্যারেটিভগুলি তৈরি করা ইন্টেনশনালি তৈরি করা হয়, যেন আগামী দিনে সুস্থ সুন্দর আগামীর বাংলাদেশ না হয়, নির্বাচন না হয়। এখানে অনেক ষড়যন্ত্র চলছে, নিশ্চয়ই আমরা চলছে, তো তাই না? দেখেছিলাম ইনকিলাব মঞ্চের যারা নেতা আছেন বা হাদির সমর্থক, তারা তুলেছিলেন, এবং তুলেছিলেন শিবিরের নেতারা, সাদিক কায়েমদের মতো নেতারা।
না, এই বিষয়ে আপনি ডিরেক্টলি কাউকে সাদিক কাইম বা কাউকে বলতে পারেন না। আমি শুধু এটাই ডিরেক্টলি বুঝি, তারা ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, আমরা কেন বলতে পারি না? ফেসবুকে পোস্ট নিয়ে তো আমরা এখানে কথা বলতে পারি না। আমি রেসপন্সিবল পার্সোনালিটি, আমি পলিটিশিয়ান, আমি ফেসবুকের উদ্ধৃতি দিয়ে আমি রাজনীতি বিশ্লেষণ করব, এটা তো বা হতে পারে না। হাসপাতালে যখন গেলেন তখন মির্জা আব্বাসকে হাদির সমর্থকরা ভুয়া ভুয়া বললেন, সেটিও কি আসলে মানে ইনকিলাব মঞ্চের নেতৃত্বরা সেখানে ছিলেন, ফাতিমা তাসনিম জুমাও ছিলেন। আপনি ইনকিলাব মঞ্চকে ডিরেক্টলি যে কথাগুলো বলতে চাচ্ছেন, হাদি তার সত্য কথা। হাদি তো শাহাদাত বরণ করে এটা প্রমাণ করলো এদেশকে নিয়ে যারা দাঁড়াবে রিয়েল প্যাট্রিয়ট সিটিজেন হিসাবে এবং ইন্ডিয়ান হেজিমনির বাইরে যারা কথা বলবে তারা বাঁচতে পারবে না, এটা তো সে প্রমাণ করে গেল। সে তো এই কথাগুলোই বলছিল। এই মুক্তিকামী হাদি যে স্টেটমেন্ট গুলো দিয়েছে, যা এখনো ইথারে প্রচারিত হচ্ছে, একজন হাদি ন্যাশনালিস্টিক বলেছিল প্যাট্রিয়ট বিএনপির সিটিজেন। বিরুদ্ধে, হাদি বলেছিল এনসিপির বিরুদ্ধে, এমনকি জামাত শিবিরের বিরুদ্ধে, মানে হাদি তো সবার বিরুদ্ধেই বলেছিল। এনসিপি, জামাত আর দেশ এক তো নয়। হাদির প্রত্যেকটি কথা দেশের পক্ষে বলেছে, দেশের পক্ষে বলেছে। তাহলে বিএনপির বিরুদ্ধে হতেই পারে, জামাতের বিরুদ্ধে হতেই পারে, এনসিপির বিরুদ্ধে হতেই পারে। আমরা কি সমালোচনা করতে পারি না? করতে পারি, নিশ্চয়ই করতে পারি। হ্যাঁ, হাদি তাই করেছে। তবে 1 বছর বয়সের হাদি যে উচ্চতায় তাকে নিয়ে গিয়েছে দেশাত্মবোধের কারণে, ট্রুলি প্যাট্রিয়ট সিটিজেন হিসেবে যা বলেছে, সেই জন্য হাদি এই সম্মান পেয়েছে নিশ্চয়। এবং হাসতে হাসতে সে মৃত্যুকে মেনে নিয়েছে। এবং হাদি তো ডিক্লেয়ার্ড কেস, সেটি ডিক্লেয়ার দিয়ে সে মারা গিয়েছে। এখন কি বলবো যে সে নিজেকে নিজে আত্মহত্যা করেছে? বাট হাদি তো ডিক্লেয়ার দিয়েছে, এই কথার জন্য আমি হয়তো বা নাও থাকতে পারি, এবং তাই হয়েছে। সে তো ভয় পায়নি। হাদির প্রত্যেকটা স্টেটমেন্ট দেখবেন। হাদির বয়স কত? 1 বছর বয়স, জাস্ট 5ই আগস্টের পরে ওইসবে হাদির জন্ম। সেই হাদি আজ কোন উচ্চতায় গিয়েছে? শুধু এই বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশের কথা বলে। মানে তাহলে ওই বিষয়টা আপনি বলবেন না যে কারা ইন্টেনশনালি এটা করছে বা এই ন্যারেটিভ তৈরি করেছে, বা মানে আপনি ব্যবহার করছেন শব্দটা, মানে সেটি আপনারা চিহ্নিত করতে পারেন নাই, নাকি আপনারা চিহ্নিত বলতে চান? নিশ্চয়ই চিহ্নিত করতে পারি। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা করেছে, কারা কেন চিহ্নিত করবো না? কারা? যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা করেছে। আজকে হাদির কিলারে কোথায় আশ্রয় নিয়েছে? হাদির কিলারে আসলো, পালিয়ে গেল, কারা সহায়তা করেছে? সেই প্রশ্নের উত্তর তো বেরিয়ে আসবে, সময় দিন। যারা বাংলাদেশ নামক রাষ্ট্রটি বিশ্বের মানচিত্রে চায় না তারা করেছে, এটা বুঝতে দেরি হবে কেন? কিন্তু ওই যে প্রশ্নটা ওইখানে, তাদের সাথে ইনকিলাব মঞ্চের ওই সমর্থক, হাদির সমর্থক, মানে শিবির নেতাদের সম্পর্ক কি? মানে তারাও তো এই অ্যাকিউজিশনটা, অ্যালিগেশনটা। না, আপনি এই বিষয়টাকে এত ছোট ভাবে আমরা অ্যানালাইসিস করলে হবে না। হাদিকে ইনকিলাব মঞ্চ, হাদিকে শিবির, এই জায়গায় গিয়ে আমাদের সীমাবদ্ধতা থাকলে হবে না। আমাদের বুঝতে হবে যারা বাংলাদেশকে চায় না, যারা আগামীর বাংলাদেশকে চায় না, তারা এই কাজটি করেছে। কারা চায় না এই প্রশ্নের উত্তর আপনিও দিতে পারেন, দিয়ে দিন। জি, মানে আপনি একটা বিশাল ফ্রেমে বলছেন, একদম সরাসরি ফ্রেমে যাদেরকে দেখা যাচ্ছে, আমি তাদের নিয়ে প্রশ্ন করছিলাম। আমি একটু বিশাল ফ্রেম তো আপনি ছোট করে দেখলে হবে না, এটা বিশাল ফ্রেমই। আমাদের দেশের কিন্তু যখন গণতন্ত্র আপনি কেন অপরাধীর কাছে প্রতিষ্ঠিত যাবেন, হচ্ছে না? অপরাধী কে, সরাসরি কে করলো, তখন তো আপনাকে আস্তে আস্তে ফ্রেমটা ছোটই করতে হবে। মানে পুরো আপনি এই ফ্রেমটা ছোট করে নিয়ে আসুন। বিগত 3টি নির্বাচনকে কারা ভণ্ডুল করেছে? কারা এই দেশে গণতন্ত্র চায় না? কারা স্বৈরতন্ত্রকে, যারা ফেসিস্টকে আশ্রয় দিচ্ছে? এগুলি বুঝতে তো নিউরো সায়েন্টিস্ট হতে হবে না, বাংলাদেশের মানুষ এগুলি বুঝে ফেলেছে এবং হাদির কণ্ঠে সেগুলি উচ্চারিত হয়েছে বলেই তাহলে কি এই ইনকিলাব মঞ্চের সমর্থকদের মধ্যেও তাদের মানুষজন আছে যার কারণে তারা মির্জা আব্বাসকে আপনি দায়ী করছে? ইনকিলাব মঞ্চ বলে বলবেন না। বা এই শিবির নেতাদের বাংলাদেশে মধ্যে শহীদ জিয়াকে কারা হত্যা করেছে বলুন? কারা কারা হত্যা হত্যা করেছে শহীদ জিয়াকে? কারা হত্যা করেছে? তাহলে আপনি আপনি বলুন, যারা বাংলাদেশকে চায় না তারা হত্যা করেছে। আপনি কি এটা তো ছোট্ট ফ্রেমে আনতে পারেন না? জি, আপনাকে এই কথাগুলো বুঝতে হলে, উত্তর দিতে হলে, প্রথমে সবার আগে বাংলাদেশকে ভালোবাসতে হবে, তারপরে উত্তর পাবেন। কেন আমরা এই 17টি বছর গণতন্ত্রহীন একটি রাষ্ট্র পেলাম? কেন খুন, গুম, কেন আমার মতো মিলনকে কারাগারে বছরের পর বছর কাটাতে হলো? কেন?
এই জবাব কি আপনি দিবেন? কেন বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলায় মিথ্যে অভিযোগে বছর পর বছর কারাগারে রাখা হলো? এগুলি এত ঘটনা ঘটার পরও আমরা এই ছোট্টভাবে এই বিষয়টাকে দেখবো? আচ্ছা, আদি তো ডিক্লিয়ার দিয়ে মরেছে। ওই বিষয়টা যদি দেখতে না চান ওইখানেই আসে যে কেন আপনাদের এই মানে এই এতদিন নির্যাতিত হয়ে থাকতে হয়েছে। এই সময়ে এসেও দেখলাম আপনি যখন সম্ভবত ব্যাংককে যেতে চাচ্ছিলেন, বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো, আপনার উপর নাকি নিষেধাজ্ঞা আছে। এই সময়ও এসে কেন সেটি দেখা গেল? মানে তারপর কি হলো? সেই নিষেধাজ্ঞা কি চলে গেছে এখন নাকি আছে? না, আমি তা জানি না, আমি যাওয়ার চেষ্টা করিনি। সরকার নিষেধাজ্ঞা দিয়েছে, কেন দিয়েছে সেটা তো পত্রিকায় দেখেছেন আপনি, মানে আরেকটু একটু একটু বলবেন, নিশ্চয়ই আরেকটু দেখেছেন। একটু বলবেন, মানে আপনারা যারা আপনার যারা আপনাকে অনুকরণ করে অনুসরণ করেন তাদের উদ্দেশ্যে যে কেন দিয়েছেন আসলে নিষেধাজ্ঞা? এই সরকার দিয়েছে নিষেধাজ্ঞা? সেটা তো আমার প্রশ্ন ছিল, হ্যাঁ, সেটা আমার প্রশ্ন ছিল। উত্তর পেয়েছেন? কিন্তু আমি যদি আদালতে গিয়ে যেতে চাইতাম যেতে পারতাম, আমি আর চেষ্টা করিনি। সরকার যদি কোনো বিষয়ে ইনভেস্টিগেশন করে, দে হ্যাভ দ্য রাইট টু ইনভেস্টিগেট। সেই জন্য তো আমি গ্রসলি কোনো কিছু বলতে পারবো না, বলা তো উচিত হবে না। বলা কি উচিত? কিন্তু ভেবে দেখুন আপনি, কিন্তু চ্যালেঞ্জ তো করা উচিত না? আপনি কেন আপনার টকশোতে মতো একজন প্রশ্ন নাগরিককে, করবেন। কেন আপনার মতো একজন আমি তো নাগরিককে? চ্যালেঞ্জ করেছি, হ্যাঁ, আমি তো চ্যালেঞ্জ করেছি, উত্তর পেয়েছেন? আমি তো চ্যালেঞ্জ করেছি, আমি প্রেস কনফারেন্স করেছি, চ্যালেঞ্জ করেছি, তাই না? তারপর উত্তর পেয়েছেন? গভর্নমেন্ট, না আমি উত্তর পাইনি, গভর্নমেন্ট যথাসময় উত্তর দিবে, আচ্ছা, তাই না? কিন্তু সেই কথাগুলো তো আমি টক শোতে বলে তো শেষ করতে পারবো না। গভর্নমেন্ট উত্তর দেবে। আপনি এই বিষয়টা গভর্নমেন্টকে জিজ্ঞেস করতে পারতেন। জি, সুযোগ হলে নিশ্চয়ই করব। মানে আপনি যেহেতু নিজে এটার যদি বলি ভিকটিম, তাহলে হ্যাঁ, আমাকে যেতে দেয়নি, গভর্নমেন্ট আমাকে আটকিয়েছে, এবং গভর্নমেন্ট পরে এটা রিলিজ করেছে কিনা এই বিষয়ে আমি কোনো তথ্যপত্র নেই। তবে আমি জানি যে আমি যদি যেতে চাইতাম আমি কোর্ট অর্ডার নিয়ে যেতে পারতাম, জি, এটা আমি জানি অবভিয়াসলি। জি। আপনার নির্বাচন প্রসঙ্গে একটু কথা বলবো, তবে তার আগে ছোট্ট করে এটি একটু শুনতে চাই যে বেগম জিয়ার মৃত্যুর বিষয়ে আপনি বা আপনার দলের নেতারাও বা আইন উপদেষ্টাও সাবেক সরকারকে দায়ী করছিলেন। আর একটা দায় দেয়া হচ্ছে যে সশস্ত্র বাহিনীর দিবসের আয়োজনে তাকে কেন এক্সপোজ করা হলো, যেখানে তার বিভিন্ন হেলথ কন্ডিশন ছিল। তার চিকিৎসকরা, মানে যারা চিকিৎসক আছেন তারা বলেন যে এইরকম একজন পেশেন্টকে এইরকম মানে পরিবেশে এক্সপোজ করাটা একদমই সেফ না। এবং সেদিন নীলোফার চৌধুরী মনি আমার আরেকটা অনুষ্ঠানে কথা বলছিলেন, তিনি বলছেন যে তারেক রহমানেরও নাকি সায় ছিল না যে তাকে এই অনুষ্ঠানে নেওয়া হোক। এবং আমরা দেখেছি তিনি যখন বেরিয়েছেন তার পাশেও যে থাকেন সে সবসময় মাস্ক পরে থাকেন, কিন্তু সেই প্রোগ্রামে তার আশেপাশে কেউ মাস্ক পরাও ছিলেন না। এইভাবে তাকে এক্সপোজ করা হলো। মানে এখানে আসলে কোনো অসৎ উদ্দেশ্যর কিছু কোনো পক্ষ থেকে ছিল বলে দেখেন কি? শুনুন, আমি স্বভাবত কোনো দাওয়াতে গেলে বাইরে খাই না, আমার প্রবলেম হয়। সেদিন এক বিয়ের দাওয়াতে 5 স্টার হোটেল সোনারগাঁতে গিয়েছিলাম, ভাবলাম সোনারগাঁতে খেতে পারি, খেলাম, আমার পেট খারাপ হয়ে গেল, আর কাউর তো হলো না। সেজন্য কি আমি কাউ বলতে পারি সোনারগাঁ হোটেলের খাবার ব্যবস্থা খারাপ ছিল? উনি সেখানে যে গিয়েছেন, যাওয়ার প্রয়োজন ছিল ন্যাশনাল আর্মি সেনা দিবস হিসাবে, এবং সেখানে যাওয়ার পরে তিনি অসুস্থ হয়েছেন, এটা তো হতেই পারে। কিন্তু ওনার সেই জন্য কন্ডিশন তো আর কারো ডাক্তার তো ভেবে কন্ডিশনের সাথে চিন্তেই, একমত না, মানে একরকম না। ওনার যে কন্ডিশন ছিল, হেলথ কন্ডিশন, ওনার কিডনি, লিভার, ওনার বা যে মেডিকেল রেকর্ড যা বলে, সেটি তো আর বাকি যারা উপস্থিত ছিলেন তাদের মতো না। কিন্তু বাকি যারা তো উনার উচ্চতার কেউ না। ওই অনুষ্ঠানকে অলঙ্কিত করার জন্য ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তো বাকির সাথে তো আমি তুলনা করতে পারবো না। শি ওয়াজ দ্য হাইয়েস্ট পার্সোনালিটি টু অ্যাটেন্ড দ্যাট মিটিং। এবং ওনাকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী, তিনবার প্রধানমন্ত্রী, সেই 21শে নভেম্বর সেনা দিবসে তাকে চিফ গেস্ট করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। উনি তো অন্য দশজনের মতো না, এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করার জন্য ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। সেটা নিয়ে তো আমি জানি না নীলফার মনি। দাওয়াত দেওয়ার প্রসঙ্গে নিশ্চয়ই কোনো প্রশ্ন নাই, কারণ তারেক রহমানকেও দাওয়াত দেওয়া হয়েছিল, তিনি আসতে পারেননি খুব সঙ্গত কারণে, তিনি তখন বিদেশে ছিলেন। কিন্তু প্রশ্নটা এখানে যে তাকে দাওয়াত দেওয়া হবে এটা খুবই স্বাভাবিক, কিন্তু তিনি আসলে যাবেন, তিনি যেভাবে এক্সপোজড হলেন সেটি তার শারীরিক অবস্থার জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তখনও এটা শোনা গেছে, পরেও শোনা যাচ্ছে। সেই অবস্থায় এটি কি একটা যৌক্তিক সিদ্ধান্ত ছিল না বলে আপনাদের নেতাদের অনেকে বলছিলেন, এবং এর মধ্যে অনেক প্রশ্নও তোলার চেষ্টা হয়েছে। এখানে কি বলতে চাচ্ছেন? না, আপনি কি বলতেছেন কোন স্পেসিফিক ভাইরাস ওখানে ছেড়ে দেওয়া হয়েছিল না, না, বেগম না, 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 খালেদা জিয়ার জন্য? তা তো বটেই না। তাহলে জি, তা তো বটেই তাহলে না। উনি হেঁটে দাওয়াতে গিয়েছেন, যাবেন, যাওয়া উচিত, গিয়েছেন। আজকে আমরা ছেড়ে দিয়েছে যে বেগম খালেদা সেখানে গিয়ে
নেটওয়ার্ক অস্থায়ী নেতা যেতে, আর উনি যদি না যেতে চাইতেন, যদি বলতেন মা তুমি যেও না, উনি কি যেতেন? এই বিষয়গুলি অত্যন্ত পার্সোনাল। এই কথাগুলো আমার মনে হয় মিডিয়াতে আমার বলা উচিত। আচ্ছা, আপনার বলা উচিত বলে আপনি মনে করেন না? দিস কোশ্চেনস আর নট তাহলে রেশনালাইজড। আমি এই প্রশ্নগুলো থেকে সরে যাই। আপনি সামনে নির্বাচন করছেন, আপনি একজন সফল শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। এইবারে আপনার নির্বাচনে আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে? আপনার নির্বাচন এবং নির্বাচন পরবর্তী?